সবাই আশা করি খুব ভালো আছো। আমরা আগের ভিডিওতে ধারকত্ব শুরু করেছিলাম এবং আগের ভিডিওর যে বিষয়টা আমরা এখানে তুলে ধরেছিলাম আগের ভিডিওতে, যে ধারকের প্রয়োজনীয়তা কি একটা বর্তনীতে, এবং সেখানে প্রত্যেকটি ধারকের ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে। সেখান থেকে আমরা দেখেছিলাম যে কোনো যদি আমরা গোলকাকার মানে কি বলবো, একটা পরিবাহিনী সেটাকে ধারক হিসেবে ব্যবহার করতে যাই, তাহলে তাতে কি কি সমস্যা হয়। সেখান থেকে আমরা দেখেছিলাম সমান্তরাল পাত ধারক। ঠিক আছে, তো সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আমরা ধারকত্ব কত দেখেছিলাম মনে আছে আশা করি। সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ধারকত্ব ছিল এপসাইলন নট এ বাই ডি, যেখানে এপসাইলন হলো কি না পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর এ হচ্ছে যে প্লেট আমরা নিয়েছি সেই প্লেটের ক্ষেত্রফল, আর ডি হচ্ছে দুটো প্লেটের মধ্যবর্তী দূরত্ব। এবং সেখান থেকে এর শক্তিও আমরা বের করেছিলাম সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে। এটা এসেছিল হাফ সিভি স্কোয়ার বা হাফ অফ কিউভি বা কিউ স্কোয়ার বাই 2c। ঠিক আছে, এই এত দূর অবধি আমরা আগের যে পোর্শনটা ছিল সেটাতে পড়ে ফেলেছি। এখন আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এই যে ধারক আমরা ব্যবহার করি বর্তনীতে, তার মূল উদ্দেশ্য থাকে কিছু আধানকে সংরক্ষণ করার জন্য। এবার আধান সংরক্ষণ করার জন্য ধারকের একটা নির্দিষ্ট ধারকত্ব প্রয়োজন। এখন এই যে ধারকত্বের কথা আমরা বলছি, এই ধারকত্ব সবসময় একটা ধারকেই ওই পরিমাণ ধারকত্ব, মানে যে পরিমাণ ধারকত্ব আমাদের বর্তনীতে লাগবে সেই পরিমাণ ধারকত্ব নাও পেতে পারি। তো সেখানে একাধিক ধারক আমাকে ব্যবহার করতে হবে আমার প্রয়োজনীয় ধারকত্ব খুঁজে নেওয়ার জন্য। আর সেই ঘটনাটাকেই বলা হচ্ছে ধারকের সমবায়। ঠিক মনে করার চেষ্টা করো, আমরা যেমন রোধ যখন পড়েছিলাম ক্লাস 10-এ, সেখানে আমাদের একটা বর্তনীর একটা নির্দিষ্ট রোধ খুঁজে পাওয়ার জন্য আমাকে একের বদলে একাধিক রোধক ব্যবহার করতে হতো। তো ঠিক সেই একই রকমে আমাদেরকে একাধিক ধারক ব্যবহার করতে হতে পারে, তাহলে সেটাকে আমরা ধারকের সমবায় বলবো। কত ধরনের সমবায় আছে ধারকের? না, ঠিক যেমন রোধের ছিল শ্রেণী আর সমান্তরাল, শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। এবার শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় তোমাদেরকে আলাদা করে বোঝানোর কিছু নেই যে শ্রেণী সমবায় কাকে বলে, সমান্তরাল সমবায় কাকে বলে। তোমরা রোধের ক্ষেত্রে যেটা পড়েছিলে, ঠিক রোধের জায়গাটায় ধারক এই শব্দটিকে ঢুকিয়ে দিলেই সেটা শ্রেণী সমবায়, রোধের ধারকের শ্রেণী সমবায়ের যে সংজ্ঞা সেটা আমরা পেয়ে যাই। ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি যে যদি দুই বা ততোধিক ধারককে একটার পর একটা পরপর যুক্ত করে যদি কোনো ব্যাটারির সাথে আমরা যুক্ত করি, তাহলে যে সমবায়টাকে আমরা দেখতে পাই সেই সমবায়টাকেই বলা হচ্ছে ধারকের শ্রেণী সমবায়। ঠিক আছে, তো এই যে ধারকের শ্রেণী সমবায় আমরা যে চোখের সামনে দেখতে পাচ্ছি এখানে, তাহলে সেখানে আধানটা কিভাবে ছড়িয়ে যায় আমরা একটু দেখব। তো সেটাকে দেখার জন্য কি করব, আমি এটা পুরোটা মুছে দিয়ে আলাদা করে শ্রেণী সমবায় নিয়েই আমরা দেখব। দেখা যাক সেটা আমাদের ক্ষেত্রে, তাহলে সেটা বুঝতে সুবিধে হবে। ঠিক আছে, তাহলে প্রথম আমরা চলে যাচ্ছি ধারকের শ্রেণী সমবায়। তাহলে শ্রেণী সমবায় আমরা কি দেখলাম? শ্রেণী সমবায় দেখলাম যখন দুই বা ততোধিক ধারক পরস্পর একটির পর একটি যুক্ত থাকে এবং যে সমবায় গঠন করে সেই সমবায়কে আমরা বলছি ধারকের শ্রেণী সমবায়। ধরো এই যে বিভবটা তুমি দিচ্ছ ব্যাটারির সাহায্যে, ঠিক আছে, সেই বিভবটাকে আমি ধরছি ভি। এবার তিনটে ধারক যুক্ত করেছি, এবার তিনটে ধারকের আমি ধরে নিচ্ছি ধারকত্ব সমান নয়, তাহলে তিনটে ধারকের ধারকত্ব যথাক্রমে C1, C2 আর C3। এবার দেখা যাক এখানে আধানটা কিরকম ভাবে এই ধারকে ডিস্ট্রিবিউট হচ্ছে। তো এখানে আমরা মনে করছি এই অংশটা যেহেতু ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত, এখানে ধনাত্মক আধান যুক্ত হচ্ছে কিউ। তো কিউ পরিমাণ ধনাত্মক আধান এলো, তাহলে কিউ পরিমাণ ধনাত্মক আধান এলে আবেশের ফলে অন্য পাতে একই পরিমাণ ঋণাত্মক আধান আসবে।
মাইনাস কিউ। দেখো মাইনাস কিউ আধানটা আবার এই প্লেটের সঙ্গে যুক্ত আছে, তাহলে এখানে মাইনাস কিউ এলে অটোমেটিক্যালি এখানেও মাইনাস কিউ আসবে। ওকে, আর এখানে মাইনাস যুক্ত হয়ে গেল। তাহলে আবার ঠিক একই রকম ভাবে এখানে যদি মাইনাস আসে, আবেশের ফলে এখানে কি তৈরি হবে? ধনাত্মক, প্লাস। আবার এটাতে প্লাস হলে এটাতেও প্লাস, কারণ এটা পরস্পর যুক্ত আছে। আর এই অংশটা তো ঋণাত্মকের সঙ্গে যুক্ত ছিল, আর যেহেতু এখানে ধনাত্মক কিউ এসছে, এখানে তো ঋণাত্মক কিউ আসতেই হবে। মোট কথা আমরা এই যে পুরো গল্পটা দেখলাম, এই পুরো গল্পটাতে আধান প্রত্যেকটি ধারকের ক্ষেত্রে সমান, প্রত্যেকটি ধারকের ক্ষেত্রে আধানের পরিমাণ কিন্তু সমান আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? না, এই সিদ্ধান্ত নিতে পারি যে শ্রেণী সমবায়ে প্রতিটি ধারকে আধানের পরিমাণ সমান হয়। তোমাদের একটা জিনিস একটু মনে করিয়ে দেব, যে আমরা যখন রোধের ক্ষেত্রে পড়েছিলাম, তো রোধের ক্ষেত্রে আমরা দেখেছিলাম শ্রেণী সমবায়ে প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সমান হয়। তাহলে তড়িৎ প্রবাহ অ্যাকচুয়ালি কি? তড়িৎ প্রবাহ হচ্ছে একক সময় প্রবাহিত আধান। তাহলে এখানেও শ্রেণী সমবায়ে আধানের পরিমাণ সমান হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং এটার মূল কারণ হচ্ছে শক্তির সংরক্ষণ বা আধানের সংরক্ষণ, আর এখানে আধানটাই শক্তির মূল উৎস। পরে আমরা আর ওই বিষয়ে খুব একটা যাব না। এবার চলে আসি বিভবের ক্ষেত্রে। নিশ্চয়ই তিনটে শ্রেণীতে থাকলে আমরা রোধের ক্ষেত্রেও দেখেছিলাম যে এদের বিভব একই হবে না। তিনটের জন্য বিভব কি হবে? বিভক্ত হবে। প্রথমটার জন্য V1, দ্বিতীয়টার জন্য V2 এবং তৃতীয়টার জন্য V3। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত করলাম? যে শ্রেণী সমবায় প্রতি ধারকে আধানের পরিমাণ সমান হয়, কিন্তু প্রতিটি ধারকে বিভবের পরিমাণ আলাদা। কেন আলাদা হয়? না, এই যে মোট বিভবটা ছিল, এই মোট বিভবটা প্রত্যেকটা ধারকের অ্যাক্রসে কি হয়ে যায়? বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, সবগুলোর অ্যাক্রসে তো সমান বিভব পড়তে পারে না, কারণ সবাই এই দুটো টার্মিনালের সঙ্গে যুক্ত নেই। ঠিক আছে, আলাদা আলাদা টার্মিনালের সঙ্গে যুক্ত। তো সেই কারণে বিভবটা প্রত্যেকের মধ্যে আলাদা হয়ে যায়, এবং এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি যে মোট বিভব V সমান V1 প্লাস V2 প্লাস V3। এবার এখান থেকে V1 সমান কত আমরা একটু বের করব। তার আগে আমরা দেখে নিই, আমরা জানি যে ধারকের ক্ষেত্রে Q সমান C ইন্টু V বা V সমান Q বাই C, এটা আমরা জানি, আগেই পড়েছি। তাহলে এখান থেকে আমি বলতে পারি V1 সমান Q বাই C1, যদি ধরে নিই মোট আধান Q। V2 সমান Q বাই C2, V3 সমান Q বাই C3। ওকে, এবার এই তিনটে ধারকের বদলে আমি যদি একটাই ধারক ব্যবহার করতাম, ঠিক রোধের মতো, ঠিক আছে, তিনটে ধারকের বদলে যদি একটাই ধারক ব্যবহার করতাম, তার মান যদি হতো C এবং তাতে যদি আধান হতো Q, ওকে, আর তাতে যদি বিভব আমি দিতাম V, তাহলে এখান থেকে পরিষ্কার ছিল আগের ইকুয়েশন অনুযায়ী যে V সমান Q বাই C। ঠিক আছে, আর এটাকে আমরা কি বলবো? এই সিটাকে আমরা বলবো তুল্য ধারকত্ব। তুল্য ধারকত্ব কেন? না, তিনটে ধারকের পরিবর্তে আমি একটা ধারক নিলাম, তিনজনের তুল্য একজন, তাই জন্য তুল্য ধারকত্ব। তাহলে এইটা যদি এই উপরের সমীকরণটাতে বসিয়ে দিই, Q বাই C সমান Q বাই C1 প্লাস Q বাই C2 প্লাস Q বাই C3, তাহলে দেখো Q সব আউট হয়ে যাবে, তাহলে 1 বাই C ইকুয়ালস টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। এবার যদি n সংখ্যক ধারক শ্রেণীতে যুক্ত থাকে,
প্লাস ডট 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 প্লাস 1/CN। ঠিক লক্ষ্য করো, আমরা রোধের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের যে মান পেতাম, এটা সেখানে শ্রেণী সমবায়ে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা কি দেখছি, 1/C সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 ডট 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 1/CN। ঠিক আছে, এইটাই হচ্ছে শ্রেণী সমবায়ে কোনো ধারককে যদি আমরা যুক্ত রাখি, একাধিক ধারককে, তাহলে তাদের মধ্যে তুল্য ধারকত্ব। ওকে, তুল্য ধারকত্ব। এরপরে আমরা চলে যাব সমান্তরাল সমবায়। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বোঝা গেছে। জলের মতো সহজ জিনিস কিচ্ছু নেই। যারা রোধ বুঝতে পেরেছে আগে ক্লাস 10-এ, তাদের কাছে তো এটা মানে জলের থেকেও সহজ জিনিস, কারণ অলরেডি তোমরা ক্লাস 10-এ এগুলো করে ফেলেছো। ঠিক আছে, সেখানে রোধ ছিল, এখানে শুধু ধারক। বুঝতে পারছো, এখানে যদি শ্রেণী সমবায়ে সমান্তরালটা বসে রোধের, তাহলে সমান্তরালে শ্রেণীটা বসাটা খুবই স্বাভাবিক ব্যাপার। তবুও আমরা সেটাকে প্রমাণ করে দেখব। সমান্তরাল সমবায় মানে তোমরা জানো যে ধরো তিনটে ধারককে, যাদের 3 জোড়া প্লেট আছে, তাহলে প্রত্যেকটা জোড়া প্লেটের প্রথম প্লেটটি সবগুলো একটা কোনো বিন্দুতে যুক্ত করে তাকে কোনো একটা ব্যাটারির ধনাত্মক বিভবের সঙ্গে লাগালাম, ধনাত্মক প্লেটের সঙ্গে, ধনাত্মক প্রান্তের সঙ্গে, আর অন্য যে তিনটে আছে তাদেরকে যুক্ত করে ঋণাত্মক প্লেটের সঙ্গে লাগিয়ে দিলাম ভি। ঠিক আছে, এখানেও আমরা যে তিনটে ধারক নিয়েছি, একটা হচ্ছে C1, একটা হচ্ছে C2, আর একটা হচ্ছে C3। এখানে একটা জিনিস পরিষ্কার, ছবিতেই বোঝা যাচ্ছে যে যেহেতু আমরা তিনটে আলাদা আলাদা ধারক নিয়েছি এবং তিনটে একই রকম ভাবে, লক্ষ্য করো ভালো করে, তিনটে একই রকম ভাবেই কিন্তু একই বিভবের সঙ্গে যুক্ত আছে, তাহলে প্রতিটি ধারকের বিভব প্রভেদ সমান, আর যেটা হচ্ছে ভি। প্রত্যেকটি ধারকের বিভব প্রভেদ হচ্ছে ভি। এবার প্রত্যেকটা ধারককে যদি সমপরিমাণ বিভব দিই, আমরা আগেই পড়েছি যে প্রত্যেকটা ধারকের ধারকত্ব যেহেতু আলাদা আলাদা, তো তাদের আধান ধারণ ক্ষমতাও আলাদা আলাদা হবে। ঠিক আছে, প্রত্যেকটা ধারকত্ব যেহেতু আলাদা প্রত্যেকটি ধারকে, তাহলে তাদের আধান ধারণ ক্ষমতা আলাদা। তাহলে প্রথমটা যদি Q1 আধান ধরে, দ্বিতীয়টা ধরবে Q2, তৃতীয়টা ধরবে Q3। তাহলে প্রতিটি ধারকের বিভব প্রভেদ সমান, কিন্তু প্রতিটি বিভবের আধান আলাদা। ওকে, ঠিক একই রকম ভাবে মনে করো যখন আমরা রোধের ক্ষেত্রে পড়েছিলাম, সেখানেও আমরা দেখেছিলাম প্রত্যেকটা রোধকের জন্য বিভব প্রভেদ সমান ছিল, কিন্তু প্রত্যেকের থ্রু দিয়ে কারেন্ট যেটা যেত, তড়িৎ প্রবাহ, সেটা কিন্তু আলাদা আলাদা। এবং এখান থেকে আমরা বলতে পারি মোট আধান Q সমান Q1 প্লাস Q2 প্লাস Q3। ঠিক, মোট যে আধান সেটা কত, তিনজনের যোগফল। এবার আমরা একই ইকুয়েশনকে ফলো করব। আমরা জানি, কি জানি না, Q সমান C ইন্টু ভি। ঠিক আছে, তাহলে এখান থেকে Q1 সমান C1 ইন্টু ভি, Q2 সমান C2 ইন্টু ভি, and Q3 সমান C3 ইন্টু ভি। ওকে, এবার সেই একই গল্প যে তিনটে ধারকের পরিবর্তে যদি একটি ধারক ব্যবহার করতাম এবং একই পরিমাণ বিভব দিতাম, এবং তাতে আধান যদি মোট আধান আগের যে তিনজনের ক্ষেত্রে যে আধান ছিল তার সম হতো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি Q সমান C ইন্টু ভি, যেখানে C সমান তুল্য ধারকত্ব। তিনজনের পরিবর্তে একজনকে নিয়েছো, তুল্য ধারকত্ব। ঠিক আছে,
এবার প্রথম যে উপরের যে সমীকরণটা নিয়েছি তাতে আমরা বসিয়ে দিই সবগুলো। তাহলে সি ইন্টু ভি সমান C1 ভি প্লাস C2 ভি প্লাস C3 ভি। ঠিক আছে, তাহলে বসিয়ে দিলে দেখো সবকটা ভি চলে যায়, C ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3, আর যদি এখানে n সংখ্যক যুক্ত থাকে প্লাস Cn। ঠিক শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা রোধের যে সমন্বয়ে তুল্য রোধ আমরা যেভাবে বের করেছিলাম সেটা ধারকের ক্ষেত্রে সমান্তরাল সমবায়। তাহলে রোধটার ব্যাপার যদি আমরা মনে রাখি, শুধু মনে রাখতে হবে ধারকের ক্ষেত্রে তার উল্টো হবে। ঠিক আছে, ধারকের ক্ষেত্রে শুধুমাত্র তার উল্টো হয়ে যাবে, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা আমাদের কাছে জলের মতো সোজা হয়ে যায়। এখান থেকে অনেকগুলো অঙ্ক আছে, কিন্তু অঙ্কের জন্য আমি একটা আলাদা করে ভিডিও করব। ঠিক আছে, ধারকের অঙ্ক, সেখানে শুধু ধারকের অঙ্ক আমরা স্টেপ বাই স্টেপ করতে থাকবো। আর এখানে যদি আমরা এমনি অঙ্ক দেখতেও চাই, এগুলো জলের মতো সোজা। ধরো আমি তিনটে ধারক নিয়ে নিলাম, ধরো একটা 2 মাইক্রোফ্যারাড, একটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, আর একটা হচ্ছে ধরো 5 মাইক্রোফ্যারাড। তাহলে যদি এখানে বলতে বলে, আর এটাকে যদি ভি সমান ধরো, আমি ভি সমান ধরে নিলাম 60 ভোল্ট তুমি বিভব প্রভেদ দিয়েছো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যে কোশ্চেনটা এখানে বারবার করে উঠে আসে ম্যাক্সিমাম টাইম, যে এখানে তুল্য ধারকত্ব কত এবং তুল্য ধারকত্বের সঙ্গে সঙ্গে মোট আধান এখানে কত হবে। তুল্য ধারকত্ব পরিষ্কার বুঝতে পারছো যে সি সমান 2 প্লাস 3 প্লাস 5 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তাহলে 10 মাইক্রোফ্যারাড বা 10 গুণিতক 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। আর এখান থেকে কিউ বের করতে হলে কি, কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি, সি এর মান 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6, ভি কত না 60। ওকে, তাহলে কত হয়ে গেল 600, তাহলে 6 ইন্টু 10 টু দি পাওয়ার -4 কুলম, 6 ইন্টু 10 টু দি পাওয়ার -4 কুলম। তাহলে এইখান থেকে সহজ অঙ্ক যদি বলো, এই ধরনের অঙ্ক পড়তে পারে। এছাড়া বিভিন্ন রকমের কম্বিনেশন, যেমন তোমরা রোধের ক্ষেত্রেও পড়েছো, ঠিক সেই রকম ভাবে এর ক্ষেত্রেও আসবে, আমরা প্র্যাকটিসও করব। কিন্তু তার জন্য একটা আলাদা ভিডিও আমি করব, যেখানে আমরা শুধু অঙ্ক নিয়ে ডিসকাস করব। এখানে মোটামুটি সমীকরণগুলো কি তোমরা দেখে নাও, আর সহজ সহজ অঙ্কগুলো তো তোমরা পারবে, কোনো অসুবিধা নেই। এবার আমরা একটু চলে যাব শক্তি, এই সমান্তরাল এবং শ্রেণী সমবায়ে শক্তি নির্ণয়। তাহলে ধারকের সমবায়ে শক্তি নির্ধারণ, ধারকের সমবায়ে শক্তি নির্ধারণ। আমরা তো অলরেডি পড়ে ফেলেছি যে ধারকের শক্তি আমরা কিভাবে বের করি। না, আমাদের কাছে তিনটে ইকুয়েশন আছে, একই ইকুয়েশনের তিনটে রূপ। একটা হচ্ছে Q²/2C, বা আমরা লিখতে পারি হাফ CV², বা হাফ Q ইন্টু ভি। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে লাস্টের সমীকরণটা আমাদের খুব একটা কাজের নয়, কারণ সেখানে ধারকের কোনো চিহ্নই নেই। ঠিক আছে, শুধু আধান এবং বিভব প্রভেদ দিয়ে আমরা শক্তি নির্ধারণ করতে পারি। বাট আমাদেরকে যদি ধারকের ক্ষেত্রে বের করতে হয়, তাহলে আমাদের এই দুটো নিতে হবে, কারণ তাহলে তাতে সি যুক্ত টার্ম আছে। তাহলে প্রথমে আমরা দেখব শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, ঠিক আছে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যদি আমাকে শক্তি নির্ধারণ করতে হয়, যদি মনে করো কতগুলো আধান শ্রেণীতে দেওয়া আছে, তোমাকে শক্তি বের করতে হবে, তাহলে সেখানে আমাদের দ্বিতীয় সমীকরণটা ব্যবহার করাই শ্রেয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মোট শক্তি ইউ সমান, যদি U1 প্লাস U2 প্লাস U3 হয় তিনটে ধারকের জন্য, তাহলে ইউর মানটা কত আমরা রাখি Q²/2C, আর এখানে সেটা হয়ে যাবে Q²/2, যদি কমন নিয়ে নাও 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এবার তোমরা বলতে পারো স্যার আমরা এই সমীকরণটা কেন ব্যবহার করতে পারবো না, কারণ এখানে দ্বিতীয় সমীকরণটাতে আমরা দেখতে পাচ্ছি যে শক্তি ধারকত্বের সঙ্গে
ডাইরেক্টলি প্রপোর্শনাল। কিন্তু আমরা যেটা জানি শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব আমরা যেটা বের করি সেটা কি না 1/c সমান 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। তাই সেই জন্য আমরা প্রথম সমীকরণটা ব্যবহার করব শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। উল্টো দিকে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা দ্বিতীয় সমীকরণটা ব্যবহার করব। সেখানেও u সমান u1 প্লাস u2 প্লাস u3। আমরা শক্তিগুলোকে সবসময় যুক্ত করি, কারণ শক্তি একটা স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি নয়। সুতরাং এখানে আমার কোনো দিক বা কোনো কিছুর প্রয়োজন হয় না। তাহলে এখানে হাফ cv স্কোয়ার সমান হাফ ইন্টু c1 প্লাস c2 প্লাস c3 প্লাস ডট 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 যত হোক v স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে শক্তি নির্ণয়ের সূত্র। এবং এখানে আমরা জানি c সমান c1 প্লাস c2 প্লাস c3। এই হচ্ছে ধারকের শক্তি নির্ণয়ের সমীকরণ। ঠিক আছে, যদি সমবায় থাকে। ঠিক আছে, এর থেকে নতুন কিছু অঙ্ক আছে আমাদের কাছে, সেই অঙ্কগুলো আমরা করব। কিন্তু এখন এই মুহূর্তে অঙ্কের থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে থিওরি। ব্যাপারটা আগে বোঝো। অঙ্ক একবার সমীকরণ বুঝে গেলে আমাদের অঙ্ক করা খুব একটা কঠিন নয়। ক্লাস 11-এর থেকে ক্লাস 12-এর সুবিধাটাই এটা। ক্লাস 11-এ প্রথম মানে আমি যদি বলি সরল রৈখিক গতি বা ভেক্টর বা বৃত্তাকার গতি বা ঘর্ষণ, প্রত্যেকের ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন রকম অঙ্ক আসতো এবং বিভিন্ন রকমভাবে মাথা কাটাতে হতো। সত্যি কথা বলতে ক্লাস 12-এর কথা যদি ধরো, ক্লাস 12কে এই জন্যই সহজ বলা হয় কারণ ক্লাস 12-এর অঙ্কগুলো সবকটাই হচ্ছে সূত্র নির্ভর। সূত্র যদি তুমি জেনে যাও তাহলে অঙ্ক তোমাদের কাছে খুব একটা জটিল জিনিস তোমাদের সামনে তৈরি করবে না। সূত্রটা বুঝতে পারলে অঙ্ক তোমরা করতে পারবে, যে কেউ করতে পারবে। এই জন্য ক্লাস 12-এর অঙ্ক আমার মনে হয়, এবং আমি যতজনের সাথে কথা বলেছি সবারই এইটা অভিমত, যে ক্লাস 12-এর অঙ্ক কম্পারেটিভলি 11-এর থেকে অনেকটাই সোজা। এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের শক্তি ঘনত্ব। ছোট্ট একটা জিনিস, শক্তি ঘনত্ব, সমান্তরাল পাত ধারকের শক্তি ঘনত্ব। তো শক্তি ঘনত্ব মানে কি? শক্তি ঘনত্ব স্মল ইউ সমান ধারকের শক্তি বাই আয়তন। আয়তন মানে অবশ্যই ধারকের আয়তন, ধারকের শক্তি বাই আয়তন। একদম সহজ জিনিস, জলের মতো সহজ, কিছু নেই এর মধ্যে। তাহলে ধারকের শক্তির সমীকরণ কি? ধারকের শক্তি আমরা কি জানি? ধারকের শক্তি সমান, এটাকে আমরা ক্যাপিটাল ইউ দিয়ে চিহ্নিত করব, সেটা হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c। এবার বলবে স্যার আমরা অন্য সমীকরণও তো নিতে পারি। কিন্তু কিউ স্কোয়ার বাই 2cটা ব্যবহার করলে আমাদের কাজে একটু সুবিধে হবে, এই জন্য এটাকে ব্যবহার করলাম। এবার যেহেতু এটা সমান্তরাল পাত ধারকের কথা বলেছে, ঠিক আছে, তাহলে সমান্তরাল পাত ধারকে আধান কিরকম ভাবে ডিস্ট্রিবিউট থাকে? এইরকম, আর এদিকে কি থাকে? ঋণাত্মক। এবার এখান থেকে আমাকে আধানের পরিমাণ জানতে হবে। কিভাবে জানবো? সমান্তরাল পাত ধারকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে? এই দিকে, ই। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের মান কত? সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রটা কত? ভালো করে মনে করার চেষ্টা করো। আমরা যখন গসের সূত্র পড়েছিলাম বা গাউসের সূত্র, সেখানে আমরা দেখেছিলাম যে একটা অসীম দৈর্ঘ্যের কোনো প্লেটের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের মান হয় সিগমা বাই 2 এপসাইলন নট, যেখানে সিগমাটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, মানে একক ক্ষেত্রফলে কত আধান আছে। ঠিক আছে, এখানে তো দুটো প্লেট আছে, তাহলে এখানে ধনাত্মক প্লেটের জন্য কত? সিগমা বাই 2 এপসাইলন। আবার ঋণাত্মক প্লেট এর জন্য কত হবে? না, ঋণাত্মক প্লেটের অভিমুখটা কি? উল্টো দিকে। ঠিক আছে, এটা এইদিকে কাজ করছে, ঋণাত্মক প্লেটেরটাও এইদিকে কাজ করবে। ঠিক আছে, আর সেটাও কত হবে? না মাইনাস সিগমা বাই 2 এপসাইলন। মাইনাস কেন? না, যেহেতু এটা ঋণাত্মক। এবার মোট মানে তুল্য তড়িৎ ক্ষেত্র
দ্যাট ইজ ই সমান E1 মাইনাস E2, E1 মানে ফার্স্ট প্লেট, E2 মানে হচ্ছে সেকেন্ড প্লেট, E1 কত সিগমা বাই 2 এপসাইলন মাইনাস অফ মাইনাস সিগমা বাই 2 এপসাইলন, তাহলে এলো কত সিগমা বাই এপসাইলন। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে যে তড়িৎ ক্ষেত্র সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ই সমান সিগমা বাই এপসাইলন হয়। এটা আমাদেরকে একদম মানে কি বলবো মুখস্থের মতো রাখতে হবে, কারণ এটা বহু জায়গায় আমাদের ব্যবহার করতে হবে। এবার সিগমা সমান কি? সিগমা তো আধানের তলমাত্রিক ঘনত্ব, দ্যাট ইজ কিউ বাই এ। তাহলে এখানে যদি এটা বসিয়ে দিই তাহলে ই সমান কিউ বাই এ এপসাইলন নট। এবার এখান থেকে কিউ সমান কত? না কিউ সমান এপসাইলন নট ই ইন্টু এ। ঠিক আছে, কিউর মান পেয়ে গেছি। এবার সি এর মান কত? সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ধারকত্বের মান না এপসাইলন নট এ বাই ডি, এটাও আমরা জানি, যেখানে ডি হচ্ছে দুজনের মধ্যে দূরত্ব। এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে বসালে কি দাঁড়াচ্ছে? কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার মানে কত? না এপসাইলন ই এ এর হোল স্কোয়ার বাই 2 ইন্টু এপসাইলন এ বাই ডি। এবার দেখো এক একটা করে এপসাইলন কিন্তু কেটে যাবে, কারণ না এখানে স্কোয়ার আছে, তাহলে রইল কি শুধুমাত্র না এই ডিটা উপরে উঠে গেছে, তাহলে হাফ অফ এপসাইলন ই স্কোয়ার এ ইন্টু ডি। ওকে, এপসাইলন ই স্কোয়ার এ ইন্টু ডি। আচ্ছা এখানে এ ইন্টু ডিটা কি? এ ইন্টু ডি মানে কি? ক্ষেত্রফল গুণিতক দূরত্ব, আর ক্ষেত্রফল গুণিতক দূরত্ব মানে কি? আয়তন, তাই না? তাহলে ইউ সমান ক্যাপিটাল ইউ সমান যদি এইটা হয়, স্মল ইউ সমান কি? ক্যাপিটাল ইউ বাই এডি, কারণ এডিটাই কি? আয়তন, আর আমরা জানি কি ধারকের শক্তি বাই আয়তন সমান শক্তি ঘনত্ব হাফ অফ এপসাইলন ই স্কোয়ার। এই সমীকরণটা আমাদের একটু মনে রাখতে হবে। এই ধারক চ্যাপ্টারে অনেক সমীকরণ আছে, প্রত্যেকটি সমীকরণ খুব মন দিয়ে পড়তে হবে আর আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা এখনই আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ধারকের সমবায়, এবং সেখানে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় আমরা দেখে নিলাম। এরপর কতগুলো ছোট্ট জিনিস আছে, ঠিক আছে? ধারকের এগুলো খুব গুরুত্বপূর্ণ, মানে যদি সিলেবাস ওয়াইজ দেখো এগুলো সিলেবাসে আছে, ঠিক আছে, তবে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব কম, কিন্তু তবুও এই জিনিসগুলো আমরা করে রাখি, এগুলো কোনো ধারকের ধারকত্ব সম্পর্কে বুঝতে আমাদের সাহায্য করে। যেটা আছে এরপরে সেটা হচ্ছে আধানের বন্টন। আধানের বন্টন ব্যাপারটা কি একটু দেখা যাক। ধরো তোমার কাছে দুটো গোলীয় পরিবাহী আছে, ঠিক আছে, বা গোলীয় ধারক বলতে পারো, ঠিক আছে। তাহলে এই দুটো গোলীয় ধারককে তুমি যদি সমান্তরালে এভাবে যুক্ত করে দাও, যদিও বইতে দেখবে ছবি দেওয়া আছে শ্রেণীতে যুক্ত করে, কিন্তু আমরা বাস্তবিক যা পড়েছি শ্রেণীতে যুক্ত করলে দুজনের বিভব একই থাকা সম্ভব নয়, ঠিক আছে। যদি তাদেরকে আমাকে একসাথে যুক্ত করতে হয় তাহলে আমাকে আলাদা আলাদাভাবে যুক্ত করতে হতো। সুতরাং একসাথে যুক্ত করতে হলে আমাকে সমান্তরাল কানেকশনই করতে হয়, সমান্তরাল সমবায় করতে হয়, যাতে আমাদের বিভব প্রত্যেকটাতে সমান থাকে। তাহলে বিভব প্রভেদে যদি যুক্ত করি, ধরো এটাতে আমার আধানের পরিমাণ Q1, এটাতে আমার আধানের পরিমাণ Q2, ঠিক আছে। তাহলে দুজনের মধ্যে আধান সমভাবে বণ্টিত হলো, ঠিক আছে, একটা হচ্ছে Q1 একটা হচ্ছে Q2। ধরো যদি দুটো ধারকের, এই গোলীয় যে ধারক আমরা রেখেছি তাদের যদি ধারকত্বটা C1 আর C2 হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে V সমান Q1 বাই C1, Q ইকুয়ালস টু CV, কারণ আমরা জানি কি Q ইকুয়ালস টু C ইন্টু V, এইটা হচ্ছে মূল সূত্র। তাহলে সেখান থেকে V ইকুয়ালস টু Q বাই C1 আর V ইকুয়ালস টু Q বাই C2, এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। এবার এখান থেকে যেহেতু দুটোই V, এটাকে সমীকরণ 1 দাও, এটাকে সমীকরণ 2 দাও, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে Q1 বাই C1 সমান Q2 বাই C2, বা Q
Q1 বাই Q2 সমান C1 বাই C2। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই যে ছোট্ট ইকুয়েশনটি, এই ইকুয়েশনটির গুরুত্ব কিন্তু অনেক। কেন না, কোনো আধান যদি দুটো গোলকের মধ্যে আমরা বণ্টিত করতে চাই বা দুটো ধারকের মধ্যে আমরা বণ্টিত করতে চাই, তাহলে তারা কিভাবে বণ্টিত হয় না, আধানের অনুপাত সর্বদা তাদের ধারকত্বের অনুপাতের সমান হতে হবে। এই সমান হিসেবে আধান কিন্তু বণ্টিত হয়। ঠিক আছে, তাহলে এখানে যে কোনো একটা আধান আর দুজনের ধারকত্ব আমার জানা থাকলে অন্য একটাতে কত আধান যাবে সেটা আমাদের পক্ষে বের করা কিন্তু খুবই সোজা। এবার তৃতীয় যে জিনিসটা এখানে আমরা দেখব, যে যেহেতু এটা আমরা গোলীয় ধারক নিয়েছি, তাহলে গোলীয় ধারকের ক্ষেত্রে ধারকত্বের সমীকরণ কি না, গোলীয় ধারকের ক্ষেত্রে C সমান আমরা জানি 4 পাই এপসাইলন নট r, যেখানে rটা কি, r সমান ব্যাসার্ধ। এবং এখান থেকে আমরা দেখিয়েওছিলাম আগের ভিডিওতে যে আমাকে যদি 1 ফ্যারাডের একটা গোলীয় ধারক তৈরি করতে হয়, তাহলে আমাকে ব্যাসার্ধ হতে হবে 9 × 10⁹ মিটার, যেটা পৃথিবীর ব্যাসার্ধের থেকেও বেশি। এবার এখানেও যেহেতু এরা গোলীয় ধারক, তাহলে আমি এখানে বলতে পারি ধরো একটা ধারকের ব্যাসার্ধ r1, আরেকটা ধারকের ব্যাসার্ধ r2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে Q1 বাই Q2 সমান C1 এর জায়গায় 4 পাই এপসাইলন নট r1 আর C2 এর জায়গায় 4 পাই এপসাইলন নট r2। ওকে, তাহলে মজার জিনিসটা দেখো, 4 পাই এপসাইলন নট কেটে গেল, r1 বাই r2। ঠিক আছে, তাহলে আধান এরকম ভাবেও বণ্টিত হতে পারে ব্যাসার্ধের অনুপাত। আবার অন্যরকম ভাবে দেখা যায় যে C1 বাই C2 সমান r1 বাই r2। এই যে প্রত্যেকটা রেশিও আমরা লিখছি, এর জাস্টিফিকেশন কি না, কোনো একটা গোলীয় ধারকের ধারকত্ব কত হবে সেটা নির্ভর করে তার ব্যাসার্ধের ওপর। ব্যাসার্ধ যত বেশি, ধারক তত বেশি, সেটাই অনুপাত থেকে বোঝা যায়। ঠিক আছে, আবার এখান থেকে আরেকটা মজার জিনিস, মানে এগুলো খুব ছোট ছোট জিনিস, এখান থেকে যে খুব বড় কোশ্চেন আসে ব্যাপারটা তা নয়। ছোট ছোট জিনিস কিরকম ভাবে আমাদের মনে রাখতে হয়, দেখো এই যে আমরা আধান দেখলাম, ঠিক আছে Q1, এবার এই আধানটা ছড়িয়ে আছে কতটা ক্ষেত্রফল জুড়ে না, এই r1 আর r2 ব্যাসার্ধের বৃত্তের গোলকের ক্ষেত্রফলে বিস্তৃত আছে। তাহলে এখান থেকে যদি আমরা আধানের ঘনত্ব বের করি, কত তলমাত্রিক ঘনত্ব না, σ1 সমান Q1 বাই 4 পাই এপসাইলন নট r1 স্কয়ার। ওকে, 4 পাই r স্কয়ার। ওকে, তাহলে সেখান থেকে এপসাইলন নটটা ভুল করে ঢুকে গেছে, এপসাইলন নট লিখতে লিখতে চলে এসছে, তো 4 পাই r স্কয়ার। ঠিক আছে, অপরদিকে σ2 এটা সমান Q2 বাই 4 পাই r2 স্কয়ার। এটা কি আধানের তলমাত্রিক ঘনত্ব, একক ক্ষেত্রফলে কতটা আধান আছে সেটা আমরা দেখছি। তো σ1 বাই σ2 করো, σ1 বাই σ2 করলে কি আসছে না, Q1 বাই Q2 ইন্টু 4 পাই r2 স্কয়ার বাই 4 পাই r1 স্কয়ার। এখানে দেখো মজার জিনিস, 4 পাই সব কেটে যাচ্ছে। এবার Q1 বাই Q2 সমান আমরা বের করলাম না r1 বাই r2, বসিয়ে দাও, তাহলে r1 বাই r2 ইন্টু r2 স্কয়ার বাই r1 স্কয়ার, তাহলে r2 বাই r1। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, এখান থেকে দেখলাম σ1 বাই σ2 সমান r2 বাই r1। এটা আরেকটা সমীকরণ। তাহলে এই সব সমীকরণগুলো কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে সেগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। ছোট ছোট জিনিস, দেখো কিচ্ছু নেই, যে আধান তার ব্যাসার্ধের, আধানের তলমাত্রিক ঘনত্ব তার ব্যাসার্ধের সঙ্গে কিভাবে নির্ভরশীল। তো আমরা এখানে দেখাতে পারি আধানের তলমাত্রিক ঘনত্ব তার ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতে সম্পর্কিত, কারণ σ1 বাই σ2 ইকুয়ালস টু r2 বাই r1। তাহলে তলমাত্রিক ঘনত্ব কিসের উপর নির্ভর করছে না, যত বেশি ব্যাসার্ধ হবে তত তলমাত্রিক ঘনত্ব কম হবে, আর যত কম ব্যাসার্ধ হবে তত তলমাত্রিক ঘনত্ব বেশি হবে। তো এই হচ্ছে আধানের বণ্টন। ঠিক আছে, আধানের বণ্টন হিসেবে আমরা যেটা দেখলাম। এবার দ্বিতীয় যে অংশটা পড়ব সেটা হচ্ছে
যে ধারকের শক্তি ক্ষয়। আমরা যদি কোনো ধারককে সাধারণ অবস্থায় মানে কোনো আলাদা আলাদা বিভবে আলাদা আলাদা বিভব পার্থক্যে যুক্ত করার পর তাতে যে আধান আসছে, আমরা যদি একই বিভব প্রভেদে যুক্ত করি তাহলে তাদের শক্তির কতটা ক্ষয় হয়ে যাবে সেটা দেখব। আমার মুখের কথাটা হয়তো একটু বুঝতে অসুবিধে হচ্ছে, তো দেখা যাক, আমরা ছবি এঁকে বোঝাচ্ছি, আশা করি বুঝতে সুবিধে হবে। এটাকে মুছে দিচ্ছি, এটা হয়ে গেছে। একদম ছোট ছোট কতগুলো জিনিস যেগুলো আমি বারবার বলছি বোর্ডের পরীক্ষায় কতটা গুরুত্বপূর্ণ সেটা জানি না, কারণ বোর্ডের পরীক্ষায় এগুলোর খুব বেশি গুরুত্ব নেই, যত না আজকে সমবায় যেটা পড়িয়েছি সেটার গুরুত্ব আছে। কিন্তু এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলো কম্পিটিটিভ এক্সামে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখব ধারকের সমবায়ে শক্তি ক্ষয়। এই যে ধারককে যখন আমরা সমবায় করছি তাতে কিন্তু ধারকের শক্তি ক্ষয় হচ্ছে। কতটা শক্তি ক্ষয় হচ্ছে, কিভাবে ক্ষয় হচ্ছে, সেইটাই আমাদের এই জায়গায় বোঝার। তো দেখা যাক, ধরো তোমার কাছে একটা ধারক আছে, ঠিক আছে, তো সেই ধারকটাকে আমি এভাবে যুক্ত করলাম। এই একটা ধারক আছে, এর ধারকত্ব হচ্ছে C1, ঠিক আছে, এবং এটাকে যে বিভব প্রভেদে আমি যুক্ত করেছি সেটা হচ্ছে V1। তার ফলে এটা যে আধান সঞ্চিত হয়েছে সেটা হচ্ছে Q1। বোঝা গেল? ধারকত্ব C1, আধান সঞ্চিত হয়েছে Q1, আর বিভব পার্থক্য দিয়েছি যেটা সেটা V1। তাহলে এখান থেকে আমি সমীকরণ লিখতে পারি Q1 সমান C1 V1। খুব সোজা। এবার আমি যদি এরকম আরেকটা ধারককে নিয়ে আসি, তাতে বিভব প্রভেদ দিই V2 এবং তার ধারকত্ব আমি নিয়েছি C2, আর তাতে আধান সঞ্চিত হলো Q2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে Q2 সমান C2 ইন্টু V2। দেখো, দুটো ধারককে আমরা আলাদা আলাদা করে দুটো কানেকশনে যুক্ত করেছি এবং তাদের আমরা সমীকরণ লিখেছি আধানের সঙ্গে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাকে যদি বের করতে বলে যে মোট আধান কত হলো, না মোট আধান যদি Q হয় তাহলে Q সমান Q1 প্লাস Q2, তার মানে C1 V1 প্লাস C2 V2। ব্যাস, জলের মতো সহজ। এবার আমরা কি করছি না এই দুটো ধারককে সমান্তরালে যুক্ত করছি। কেন না সমান্তরালে যুক্ত করলে বিভব প্রভেদ একই থাকে। দেখা যাক এইদিকে, তাহলে এখানে বিভব প্রভেদ যেটা রাখলাম সেটা হচ্ছে V। এবারে আমার বিভব প্রভেদ V, আর এখানে এটা C1, এখানে এটা C2। দেখা গেল এটা এমন ভাবে আমরা তৈরি করেছি যাতে এখানেও আধানের পরিমাণ হয় Q1 Q2, ঠিক আছে। আধান আমরা জানি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ভাগ হয়ে যায়, তাহলে মোট আধান কত হয় Q1 C1 এর ক্ষেত্রে আর Q2 C2 এর ক্ষেত্রে। তাহলে এখান থেকে যদি আমি লিখতে চাই যে Q1 সমান কত, আমরা লিখব C1 ইন্টু V, কারণ বিভব প্রভেদ দুজনের ক্ষেত্রেই সমান। Q2 কত হবে না C2 ইন্টু V। ওকে, এবার মোট আধান কত হবে, মোট আধান Q ইকুয়ালস টু Q1 প্লাস Q2। এবার তোমরা হয়তো ভাবছো যে স্যার এখানেও Q1 ওখানেও Q1, এটা কি সম্ভব? আমরা এমন ভাবে এই বিভব ভিটা দিয়েছি অ্যাডজাস্ট করে যাতে দুটোতে আধান আলাদা আলাদা করে V1 V2 দিলে যা হয় V দিলেও যেন সমান হয়, এইটা আমাদের লক্ষ্য, ঠিক আছে। তাহলে এখানে কি হবে C1 প্লাস C2 ইন্টু V, আমরা কমন নিয়ে নিয়েছি। এবার দেখো মোট আধান তো সংরক্ষিত, দুটোতে মোট আধানের পরিমাণ সমান। এটাকে যদি সমীকরণ 1 দাও, এটাকে যদি সমীকরণ 2 দাও, তাহলে 1 আর 2 থেকে আমরা কি লিখতে পারি না 1 ও 2 থেকে পাই কি পাই দেখা যাক। না এখান থেকে আমরা পাচ্ছি যে C1 V1 প্লাস C2 V2 সমান C1 প্লাস C2 ইন্টু V। এখান থেকে V এর মান কত আসছে না V এর মান আসছে C1 V1 প্লাস C2 V2
বাই C1 প্লাস C2। এটাও অনেক সময় প্রশ্ন আসে যে কোনো ধারকের ক্ষেত্রে বিভব প্রভেদ যদি V হয় এবং আধান যদি Q1 আর Q2 হয়, তাহলে তাদের ক্ষেত্রে তুল্য বিভব কত হবে যদি তারা আলাদা আলাদাভাবে V1 আর V2 দিয়ে একই পরিমাণ আধান পায়। তাহলে তুল্য বিভব যেটা আমরা পেলাম সেটা হলো C1 V1 বাই C1 প্লাস C2। এবার আমাদের লক্ষ্যটা কি না, আমাদের লক্ষ্য হচ্ছে ধারকের সমবায়ের জন্য শক্তি ক্ষয় নির্ণয় করব। তাহলে প্রথমে আগে যখন আলাদা আলাদা করে এভাবে যুক্ত করিনি তখন শক্তি কত ছিল দেখি। না, এক্ষেত্রে শক্তি কত থাকবে, E1 যদি আমি বলি, বা ই লিখলে অনেক সময় তড়িৎ ক্ষেত্রের সঙ্গে মিশে যায়, তো আমরা U1 লিখি। এটা কত হবে, হাফ C1 V1 স্কোয়ার। এখানে U2 কত হবে, হাফ C2 V2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে মোট শক্তি কত না, মোট শক্তি U সমান U1 প্লাস U2, মানে হাফ যদি কমন নিই C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের মোট শক্তি, যেটা আমরা শক্তির কথা বলছি যখন ধারককে সমবায়ে আমরা যুক্ত করিনি। আচ্ছা, যখন যুক্ত করেছি তখন শক্তি কত না, যখন যুক্ত করেছি তখন শক্তির কিন্তু পরিবর্তন ঘটে গেছে। কিরকম না, Q1 এর জন্য যদি শক্তি আমি এখানে U1 ড্যাশ ধরি, তাহলে সেটা কত হয়ে গেছে, হাফ C1 V স্কোয়ার। আর U2 কত হয়ে গেছে তখন, হাফ C2 V স্কোয়ার। আচ্ছা, মোট শক্তি কত হয়ে গেছে, U সমান বা U ড্যাশ সমান U1 ড্যাশ প্লাস U2 ড্যাশ, তাহলে হাফ কমন নিলে C1 প্লাস C2 ইন্টু V স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে দুটো শক্তি, একটা হচ্ছে সমবায়ের আগে আর একটা হচ্ছে সমবায়ের পরে। আমাদের কি বের করতে হবে না, আমাদের বের করার জায়গাটা খুব সহজ। আমাদেরকে বের করতে হবে শক্তি ক্ষয়, আমি এখানে লিখছি শক্তি ক্ষয় ডেল্টা ইউ সমান কি, ইউ মাইনাস ইউ ড্যাশ। শক্তি ক্ষয় বলেছি মানে এখানে পরিষ্কার যে অবশ্যই যখন সমবায় যুক্ত করেছি আমার শক্তি কমে যাবে। তাহলে এটাকে যদি আমাকে ধনাত্মক রাখতে হয় তাহলে সমবায়ে যুক্ত করার আগে শক্তি মাইনাস সমবায়ে যুক্ত করার পরে শক্তি, ইউ মাইনাস ইউ ড্যাশ করে দিলাম। এবার ইউ মাইনাস ইউ ড্যাশটা করতে গেলে আমাদেরকে অনেকটা জায়গা লাগবে। ঠিক আছে, এই জায়গাটা তুলে নাও, এরপরে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। যাতে তোলা হয়নি এখানে ভিডিও পজ করে আগে তোলো। ঠিক আছে, তুলে আমরা পরের জিনিসটা শুরু করি। তো এখানে আমাদের ছবির অতটা দরকার পড়বে না, আমরা মোটামুটি বুঝতে পেরে গেছি যে আমাদের কোন রাস্তা দিয়ে এগোতে হবে। রাস্তাটাই বোঝা, বুঝলে? এইবারে চলে এসো, তাহলে ডেল্টা ইউ সমান ইউ মাইনাস ইউ ড্যাশ। ইউর মান কত না, হাফ অফ C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার। ওকে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। ইউ ড্যাশ কত না, মাইনাস হাফ অফ C1 প্লাস C2 ইন্টু V স্কোয়ার। আচ্ছা, আমরা এক্ষুনি দেখেছি যে V সমান C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, এক্ষুনি আমরা প্রমাণ করেছি এটা। তাহলে এই মানটা এখানে এসে বসিয়ে দাও, তাহলে কি হবে না, হাফ C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার মাইনাস হাফ অফ C1 প্লাস C2 V স্কোয়ারের জায়গায় C1 V1 প্লাস C2 V2 হোল স্কোয়ার বাই C1 প্লাস C2 হোল স্কোয়ার। ঠিক আছে, ব্যাপারটা একটু কাঠখোট্টা কারণ অনেকটা বড় ক্যালকুলেশন, কিন্তু বিষয়টা খুব সহজ। এখানে দেখো একটা C1 আর একটা C1 প্লাস C2 কেটে যাবে, তাহলে এখানে শুধু রইল C1 প্লাস C2। ওকে, আচ্ছা, সবার মধ্যে থেকে হাফটাকে তো আমরা কমন নিয়ে বের করে দিতে পারি, তাহলে হাফটাকে বের করে দাও। হাফটাকে বের করলে এখানে যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে C1 প্লাস C2 ইন্টু C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার মাইনাস C1 V1 প্লাস C2 V2
হোল স্কোয়ার বাই হোল C1 প্লাস C2, এই জিনিসটা আসছে। এবার একটু সূত্রে ভাঙতে হবে, ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি গুণ করতে থাকি, দেখো 1/2 C1 প্লাস C2, এই নিচেরটাকে আমরা সাইডে সরিয়ে নিয়ে আসি, ক্যালকুলেশনটা করতে আমাদের একটু সুবিধে হয় আর কি। C1 স্কোয়ার V1 স্কোয়ার C2 ইন্টু C1 ইন্টু V2 স্কোয়ার, এখানে যদি করো C2 ইন্টু C1 V1 স্কোয়ার, আরেকটা মাল্টিপ্লাই করো প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার, ঠিক আছে? মাইনাস দিয়ে পাশেরটায় যাচ্ছি, অন্য পেন ইউজ করছি যাতে দেখতে দুটো অসুবিধে না হয়। এটা কি হচ্ছে না, এটা হচ্ছে C1 স্কোয়ার V1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার প্লাস, আচ্ছা এটা মাইনাস, তাহলে এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে, আর এটা প্লাস, এখানে মাইনাস, তাহলে 2C1 C2 V1 V2। বড় লম্বা জিনিসপত্র, দেখো অনেকগুলো কেটে যাচ্ছে, এটা কাটছে, আচ্ছা এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, ওকে। তাহলে দেখো সবার মধ্যে এরপরে যে বাকি জিনিসগুলো পড়ে আছে, C2 ইন্টু C1, দেখো এখানেও C2 ইন্টু C1, এখানেও C2 ইন্টু C1, এখানেও C2 ইন্টু C1, এগুলো সব কমন চলে যাবে। তাহলে কমন যদি চলে যায় ব্যাপারটা দাঁড়ায় কিরকম, হাফ C1 ইন্টু C2 বাই C1 প্লাস C2, পড়ে রইল কি V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার মাইনাস 2V1 V2, এটা তো a মাইনাস b হোল স্কোয়ার, বসিয়ে দাও, হাফ C1 ইন্টু C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 হোল স্কোয়ার। এবার এই যে রাশিটা লাস্টে এলো, হাফ অফ C1 ইন্টু C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 হোল স্কোয়ার, এই রাশিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধনাত্মক। কেন? দেখো C1 আর C2 এরা ঋণাত্মক হতে পারে না, তাহলে এরা যদি ধনাত্মক হয় তাহলে এদের গুণফল আর যোগফল এরাও ধনাত্মক, আর V1 মাইনাস V2 হোল স্কোয়ার, তো স্কোয়ার যেটারই করো না কেন সেটাই ধনাত্মক, তাহলে এটা কি হবে, একটা ধনাত্মক রাশি, ঠিক আছে? তাহলে ধনাত্মক রাশি হলে এতে আমরা কি বুঝলাম না, এতে আমরা বুঝলাম যে কোনো ধারককে যদি তোমরা সমবায়ে যুক্ত করো তাহলে ধারকের এই পরিমাণ শক্তি ক্ষয় হয়ে যায়। এখন প্রশ্নটা হচ্ছে কেন ক্ষয় হয়, এর ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, কি এর তাৎপর্য? না, ক্ষয় হয় এই কারণে যখনই তোমরা যুক্ত করছো তখন কিছু এক্সট্রা আধান আছে যেটা তাপ শক্তির জন্য নষ্ট হয়ে যাচ্ছে, মানে তাপ শক্তি উৎপাদন করতে কাজে লাগছে, ঠিক আছে? যেটা আমাদের বাস্তবভাবে কোনো কাজে লাগে না, যেটা আমরা যখন সেপারেটলি ইউজ করি তখন এই তাপ শক্তি কিন্তু অতটাও উৎপন্ন হয় না, শক্তিক্ষয় সেখানেও হয় কিন্তু এখানে শক্তিক্ষয় বেশি হয়, এইটাই হচ্ছে আমরা প্রমাণ করলাম, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা ভালো করে দেখে রাখবে, কারণ মাঝে মধ্যে এই ক্যালকুলেশনটি দিয়ে দেয় পরীক্ষায়, ঠিক আছে? এছাড়া আর কিছু না। এইটার পর আজকের দিনের জন্য একদম ছোট্ট আরেকটা জিনিস করে নেবো, কারণ আমি চাইছি এর পরে যেটা শুরু করব সেই ডাইইলেকট্রিক্সে ঢোকার আগে, তার আগে পরাবৈদ্যুতিক যে বস্তু আছে সেটাতে যাওয়ার আগে ধারকের ছোট ছোট যে কিছু অংশ আছে সেই অংশগুলো যাতে আমরা শেষ করে ফেলতে পারি, আর এগুলো ছোট, এগুলো করতে গেলে খুব একটা অসুবিধেও হয় না। নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে ধারকের চার্জিং ডিসচার্জিং। এবার বইতে দেখবে এটা অনেকটা আগে দেওয়া আছে, আমরা একটু পরে করলাম, কারণ আগে এটা করলে মানে আগে যে জিনিসগুলো আমরা পড়েছি আমি চেষ্টা করেছি প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার যেন একটা সামঞ্জস্য থাকে। এই ধারকের চার্জিং ডিসচার্জিং সেই সামঞ্জস্যটা কেটে দিচ্ছিল, কারণ ওটা আমাদের ওই মুহূর্তে জানার খুব একটা প্রয়োজন ছিল না। এখন এই ব্যাপারটা আমরা বুঝতে পারবো কিরকম। দেখো ধারক আমরা যেটা জানলাম সমান্তরাল পাত ধারক, তো সমান্তরাল পাত ধারক কি না, দুটো সমান্তরাল প্লেট, তাকে আমরা একটা বিভব প্রভেদের সঙ্গে যুক্ত করলাম, একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করলাম, তাতে কি হলো
না দুটো প্লেটে বিপরীত ধর্মী আধান সঞ্চিত হলো। ঠিক আছে, কত পরিমাণ আধান সঞ্চিত হলো? কিউ। আচ্ছা, সঙ্গে সঙ্গে বিভব প্রভেদে যুক্ত করার সাথে সাথেই কি আধান সঞ্চিত হয়ে যায়? বিষয়টা তা নয়। প্রথমে এভাবে যুক্ত করলে এর মধ্যে দিয়ে কি প্রবাহিত হয় না, তড়িৎ প্রবাহিত হতে শুরু করে। এবার তড়িৎ কতক্ষণ ধরে প্রবাহিত হয় না, যতক্ষণ এদের মধ্যে আধানটা কি হয়ে না হয়ে যায়, যে যতটা আধান ধারণ ক্ষমতা ততক্ষণ অবধি যতক্ষণ না পৌঁছে যাচ্ছে, এটা ততক্ষণ চলতে থাকে এই প্রসেসটা। এইটাকে বলা হয় ধারকের চার্জিং। ঠিক আছে, এটাকে আমরা বলি ধারকের চার্জিং। এই চার্জিংটা কিছু সময় ধরে চলতে থাকবে। এবার যত বেশি করে চার্জ হবে তত দেখো কারেন্টের পরিমাণ কিন্তু আস্তে 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 করে কমতে থাকবে। কারেন্ট মানে কি? আধানের প্রবাহ। কারেন্ট মানে এখান দিয়ে কি হচ্ছে? আধানের প্রবাহ। ঠিক আছে, তাহলে যত এখানে আধান বাড়বে, আমরা পড়েছি যে তত আস্তে আস্তে বিভব প্রভেদ বাড়বে, আর বিভব প্রভেদ যত বাড়বে তত কিন্তু আমরা যেহেতু জানি যে কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি, আর সি ইকুয়ালস টু কি? কিউ বাই ভি। ঠিক আছে, তাহলে আস্তে 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 কিন্তু এর ধারকত্ব কমতে থাকবে, কারণ তার আর ধারণ ক্ষমতা বেশি থাকবে না। ঠিক আছে, ধরো তুমি 10টা লুচি খেতে পারো। প্রথম যে লুচিটা খেলে সেই লুচিটা খাওয়ার সময় কিন্তু তোমার খুব একটা প্রবলেম নয়, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, এবার 7 নম্বরের পর যখন তুমি 8 নম্বরটা নিচ্ছ তোমার কিন্তু কষ্ট হচ্ছে, এবার 9 নম্বরের পর 10 নম্বর কষ্টটা আরো বেশি। এখানেও ব্যাপারটা আমরা সেইভাবেই দেখাচ্ছি, যত তুমি আস্তে 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 যেতে থাকবে তত কিন্তু মানে আধান যত বাড়তে থাকবে তত এখানে কারেন্টের পরিমাণ কিন্তু আস্তে 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 কমতে থাকবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। এরপর এটা যদি হয়ে যায়, ধরো আমার এই ধারকটা পুরোপুরি আধানের মানে কি বলবো, যতটা আধান এখানে যাওয়ার আমি পাঠিয়ে দিয়েছি, তাহলে এই ধারককে বলবো চার্জড। যেমন আমরা মোবাইলে চার্জ দিই, ঠিক আছে, যে একবারে ফুল চার্জ হয়ে গেল। এবার ফুল চার্জ হয়ে যাওয়ার পর আমরা কি করি, ধরো এটাকে এ প্লেট বলছি, এটাকে বি প্লেট। এবার আমরা এটাকে যুক্ত করে দিই। তাহলে এবার এটাকে যুক্ত করে দিলে কি হবে, এই সোর্সটাকে সরিয়ে নিয়ে এটাকে কানেক্ট করে দিলাম। তাহলে পরিষ্কার বুঝতে পারছো যে এ প্লেটে ধনাত্মক আধান বেশি, তাই না? তাহলে এ প্লেটে ধনাত্মক আধান যেহেতু বেশি জমে গেছে, তাহলে এখানে ইলেকট্রনের পরিমাণ কম। আর অন্যদিকে আমরা যখন বি প্লেটের কথা ভাবছি, বি প্লেটে অবস্থা কি না, বি প্লেটে ঋণাত্মক আধানের প্রচুর সংখ্যা। তার মানে আমাকে ধরে নিতে হবে বি প্লেটে প্রচুর পরিমাণে ইলেকট্রন জমে গেছে। ঠিক আছে, যেহেতু প্রচুর পরিমাণ ইলেকট্রন জমে গেছে, তাহলে সে কি করবে, এখান থেকে আস্তে করে ইলেকট্রনকে এইদিকে যদি আমরা লিখি, তাহলে আমরা দেখব কি ইলেকট্রন ফ্লো বা ইলেকট্রনের প্রবাহ ঘটতে থাকবে এদিকে। আর এখান থেকে কি হবে, এখান থেকে আমরা আমরা তো আধান বললে মূলত ধনাত্মক আধান বুঝি, তাহলে আধান প্রবাহ আমরা দেখব। তাহলে দেখো দুজনের আধান প্রবাহের অভিমুখটা কিন্তু আলাদা। এটা হচ্ছে ধারকের চার্জিং এর সময় আধান প্রবাহ, আর এই যে প্রসেসটা এটাকে আমরা বলছি ধারকের ডিসচার্জিং। ঠিক আছে, তো ডিসচার্জিং এর সময় প্রবাহটা কিন্তু উল্টে যাচ্ছে। ঠিক আছে, এবার এই প্রবাহটা কতক্ষণ চলবে না, যতক্ষণ পর্যন্ত না দুটো প্লেট যেটা আছে সেটা যতক্ষণ না আধান শূন্য হয়ে যায় ততক্ষণ অবধি এই প্রসিডিওরটা কি হবে, চলতে থাকবে। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা গ্রাফের সাহায্যে প্রকাশ করতে পারি। কিরকম? এইরকম ভাবে আমরা ওয়াই অক্ষ আর এক্স অক্ষ নিই। এক্স অক্ষ বরাবর আমরা কি নিই না সময় টি, ওয়াই অক্ষ বরাবর আমরা কি নিই না কারেন্ট আই, আর ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর আমরা কি নিই না ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর ঋণাত্মক কারেন্ট। ঋণাত্মক কারেন্ট মানে আধানের বিপরীত প্রবাহ। তো এটা যদি আমরা ড্র করি, এটা দেখতে অনেকটা এরকম হয়। এই যে গ্রাফটা আমি ড্র করলাম, এই গ্রাফটাকে বলে ধারকের চার্জিং তার গ্রাফ। কেন না, দেখো প্রথমে কারেন্ট বেশি থাকে, তারপরে সময় যত বেশি হয় দেখবে আস্তে আস্তে দেখো কারেন্টের পরিমাণ কমে যাচ্ছে, কারণ পরিষ্কার প্রথমের দিকে আধান বেশি যাবে, আস্তে আস্তে যখন বেশি পরিমাণ আধান এখানে চলে যাবে তখন তারপরে আর আধান জমা হতে চাইবে না, তো কারেন্টের পরিমাণ কমে যাবে। উল্টো দিকে ডিসচার্জিং প্রবাহটা দেখতে কিরকম হয়,
এটাকে আমরা বলছি ধারকের ডিসচার্জিং। ঠিক আছে, এখানেও দেখো প্রথম যখন তুমি যুক্ত করবে তখন প্রবাহটা বেশি হবে, তারপরে আস্তে আস্তে যখন এখানে আধান আস্তে আস্তে শূন্য হয়ে আসবে তখন প্রবাহটা কমে যাচ্ছে। এবার বলবে স্যার এটাকে কেন এই নেগেটিভ দিকে নিলেন? না, নেগেটিভ দিকে এই জন্য এখানে আধানের প্রবাহের অভিমুখ আর এখানে আধানের প্রবাহের অভিমুখ দুটো বিপরীত। তাহলে চার্জিং এর সময় কারেন্ট যেদিকে প্রবাহিত হবে, ডিসচার্জিং এর সময় কারেন্ট এক্স্যাক্টলি কি তার অপোজিট দিকে প্রবাহিত হবে। ঠিক আছে, আর এরকম করতে করতে যখন আধান শূন্য হয়ে যাবে তখন আমরা বলবো যে এটা ডিসচার্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে মূলত পরীক্ষায় এই গ্রাফটি আঁকতে বলে, এই জন্য এই অংশটি করিয়ে দেওয়া, এখান থেকে এই গ্রাফটি আসে। ঠিক আছে, তো এত দূর অবধি করো। আমি কিছু ছোট ছোট অঙ্ক পাঠাবো ধারকের সমবায়ের উপর ভিত্তি করে, আশা করি সেই অঙ্কগুলো তোমরা করতে পারবে। ঠিক আছে, আজকে তাহলে এত দূর পর্যন্তই থাক।